নমস্কার, আমি রূপসী হালদার। পড়ে চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে। পড়ছি আমৃত ভালোবাসা থেকে। লেখনীতে রয়েছেন সালমা চৌধুরী। পর্ব 39। ঘুমকাতর মেঘের ভারী নিঃশ্বাসে শব্দ শোনা যাচ্ছে। ফোনের ওপর পাশের অবস্থিত কণ্ঠ শুনে ঘুম ঘুম চোখে স্ক্রিনে তাকাতে আবিরের ছবি বেশি উঠেছে। তার সঙ্গে সেভ করা নামটা। সহসা অষ্টাদশী ষষ্ঠ ইন্দ্রিয় সতেজ হয়ে উঠেছে। এক মুহূর্তের চোখ থেকে ঘুমের রেশ কেটে গেল। ও কিছুক্ষণ প্রস্তর হলো। মেঘ সংকুচিত হয়ে বলে উঠল, আবির ভাই। এই প্রথমবার আবির নিজের থেকে মেঘকে কল করেছে। অথবা ঘুমে থাকায় আবিরের কণ্ঠ ঠিকমতো বুঝতে পারেনি। মেঘ এক লাফে বিছানায় বসে ফোন কানের কাছে নিতেই পুনরায় আবিরের নিষাক্ত কণ্ঠ ভেসে আসে। ম্যাম, আপনার দর্শন পেতে আর কতক্ষণ অপেক্ষা করে থাকতে হবে? মেঘ ভ্রুকুচকে একবার স্ক্রিনে তাকাচ্ছে, বারবার ফোন কানে ধরছি। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। নাম্বারটা আবির ভাইয়ের নামেই সেভ করা, কণ্ঠস্বরও আবির ভাইয়ের, কিন্তু আবির ভাই তো কখনো এভাবে কথা বলেন না। মেঘের মাথা চক্কর দিচ্ছে। মেঘ ফোন কানে ধরে আশেপাশে তাকালো। মিম দিশারা গভীর ঘুমে তলিয়ে আছে। আবির পক্ষান্তরে মৃদুস্বরে ডাকলো, ম্যাম। মেঘ জবাব দিল, জি। আপনি কি এখনো ঘুমাচ্ছেন? না তো। কষ্ট করে একটু ব্যালকনিতে আসবেন? মেঘ ফোন বিছানার ওপর রেখে এক লাফ দিয়ে অন্য হাতের চিমটি কেটে নিজে উফ করে উঠল। বুঝতে পারলো না এটা স্বপ্ন না সত্যি। ফোন কাটা ধরে আড়মোড়া ভাঙতে ভাঙতে বিছানা থেকে নেমে হুড়মুড় করে ব্যালকনিতে পা দিতেই কপাল কুঁচকে শরীরতে তাকালো। পূর্ব দিগন্তে উদিত সূর্যের আলোয় মেঘ ঠিকমতো তাকাতে পারছে না। চোখ কচ্ছিলে বেশ কয়েকবার পিটপিট করে সাবেক দৃষ্টিতে তাকাতেই নজর পড়ে উঠানের মাঝ বরাবর একটা চেয়ারে হেলান দিয়ে পায়ের পর পা তুলে আবির ভাই বসে আছেন। পরনে কালো হুডি, এক হাত হুডির পকেটে, অন্য হাত কানে ফোন ধরে রেখেছেন। তাকিয়ে আছে ব্যালকনির দিকে। পূর্বাভিমুখে বসায় শীতের সকালের অনুচ্ছ আলোর জলজল করছে আবির মুখ বিবরণে। মেঘ স্থির দৃষ্টিতে তাকিয়ে দেখছে হুডিতে। আবির ভাইকে মারাত্মক সুন্দর লাগছে। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় তাকালো। এদিকে আবিরের চোখে ও সূর্যরশ্মি আছড়ে পড়ছে। সেই রশ্মি অপেক্ষা করে অতি সংকীর্ণ লোচনে মেঘকে দেখছে। আংশিক সময়ব্যাপী চলে এই দৃশ্য। আবির আচমকা গলা খাকারি দিয়ে বলল, ফ্রেশ হয়ে 10 মিনিটের মধ্যে নিচে আসেন। কেন? আমি বলেছি তাই। মেঘ হাসি খুশি মুখে বলল, আচ্ছা। কান থেকে ফোন নামাতেই যাবে অমনি আবির আবার ডাকলো, ম্যাম শোনেন। জি স্যার বলুন। আবির মৃদু হেসে বলল, খালি পায়ে আসবেন, রাখছি। আবির কল কেটে দিয়েছে, তবে দৃষ্টি এখনো মেঘেতে নিবদ্ধ। মেঘ কয়েক সেকেন্ড স্থির থেকে হঠাৎই হুড়োহুড়ি করে রুমে চলে গেছে। হাতের মেহেন্দি তোলেনি। 10 মিনিট সময়ের মধ্যে নিচে যেতে হবে, তাই একটু তাড়াতাড়ি করছে। এত সকালে বেশিরভাগ মানুষই ঘুমিয়ে রয়েছে। যারা উঠেছে তারা সবাই রান্নার কাজে ব্যস্ত। মেঘ চুপচাপ ঘর থেকে বেরিয়ে আসলো। 10 মিনিটের আগেই মেঘ নিচে চলে এসেছে। আবির মাথা নিচু করে ফোন চাপ ছিল। আচমকা নুপুরের পর আলতা রঙা পা নজরা পড়তেই আবির আটকে ওঠে। সঙ্গে সঙ্গে ফোন পকেটে রেখে চোখ তুলে তাকায়। মেঘ আবিরের ঠিক সামনে দাঁড়ানো। চোখাচোখি হলো দুজনের। মেঘ আবিরের অবসন্ন দৃষ্টতা দেখে চিন্তিত স্বরে শুধালো, আপনি কি রাতে ঘুমাননি? আবির স্বভাবসুলভ ভারী কণ্ঠে উত্তর দিল, ঘুম আসছিল না। হাতটা দেখি। মেঘ হাত বাড়িয়ে মেহেন্দিটা দেখালো। মেহেন্দির গাঢ় রং দেখে আবির মৃদু হাসল। মেঘ শীতল কণ্ঠে বলল, রাতে কিছু বলতে পারিনি? মেঘের কথা শেষ হওয়ার আগে আবির আর চোখে চেয়ে প্রশ্ন করল, কি বলতি? থ্যাংক ইউ আবির ভাই, এত সুন্দর করে মেহেন্দি দেওয়ার জন্য। আবির নিঃশব্দে হেসে বলল, ওয়েলকাম। এই মেহেন্দি দেখে কান্না করে দিস নাই, এটাই টেনশন দিচ্ছিলাম। কাঁদবো কেন? সবাই সুন্দর করে দিয়েছে, তোরটা সুন্দর হয়নি বলে যদি কান্না করিস। মেঘ ভেঙচি কেটে বলল, জীবনেও না, আমারটা সবচেয়ে সুন্দর হয়েছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, চল এখন। আবির উঠে হাঁটতে শুরু করেছে। মেঘ গুটি গুটি পায়ে হাঁটছে। মামাদের বাড়ির পেছন দিকে মাটির রাস্তায় পা দিতেই মেঘ শুধালো, আমরা কোথায় যাচ্ছি? তোকে নিয়ে পালাচ্ছি। আকস্মাৎ মেঘ বিষম খেলো। জিজ্ঞাসা চোখে তাকিয়ে শুধালো, কোথায়? কোনো এক কোলাহল শুনুছি নিঃস্বর্গে। মেঘ আর কিছু বলতে পারল না। শীতের সকালে এলোমেলো ঠান্ডা হাওয়া, তার সাথে আবিরের কথা বলার
মেঘের মনে অজানা শিহরণ জাগে। অষ্টাদশীর আখি জোড়ার রঙিন স্বপ্ন। আবির ভাই তাকে নিয়ে পালাবে, এটা ভাবতেই হৃদয় বসন্ত দোলা দিচ্ছে। বুকের ভেতর কে যেন অবিরাম ঢোল পেটাচ্ছে। মস্তিষ্কে ঘুরপাক কাচ্ছে নিষিদ্ধ প্রেমানুভূতি। আবির কিছুটা এগিয়ে গিয়ে নিস্তব্ধ হলো। পেছন ফিরে দেখলো মেঘ এখনো আগের জায়গায় দাঁড়িয়ে আছে। আবির দুর্বহ কণ্ঠে বলে ওঠে, ম্যাম, আর ইউ ওকে? আবিরের কণ্ঠস্বর কানে আসতেই কল্পনা জগৎ থেকে বেরিয়ে কোমল কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনি আমাকে ম্যাম বলছেন কেন? ভয়ে। মানে? শীতকালে এত সকাল সকাল আপনাকে ঘুম থেকে উঠালাম, কখন জানি ফোঁস করে রেগে যান, তাই। মেঘ বোকার মতো চেয়ে পুনরায় শুধালো, আপনি আমায় ভয় পান আবির ভাই? মাঝে মাঝে। মেঘ হতবাক, চোখ বড় করে চেয়ে আছে। মেঘের অবিশ্বাস্য চাউনি দেখে আবির ভ্রু কুঁচকাল। মেঘ লাজুক হেসে চিবুক নামালো। ঠোঁট জুড়ে বিশ্বজয়ের হাসি, মুখবিবরে প্রাপ্তির ছাপ। মেঘের লজ্জামাখা হাসি দেখে আবিরেরও মুচকি হাসলো। কথা না বাড়িয়ে আবির খালি পায়ে এগিয়ে যাচ্ছে। আবিরের পিছু পিছু মেঘও হারছে। মেঘের ঠোঁট থেকে হাসি যেন সরছেই না। গতকাল থেকে আবির ভাইয়ের আদতে অষ্টাদশী হৃদয়ে তোলপাড় বাড়ছে কয়েক গুণ। আবির ভাইয়ের কথা, যত্ন, ব্যবহার, চাহনি সব কিছুই জানান দিচ্ছে। আবিরের হৃদয়ে অস্ফুট বরফ বলতে শুরু করেছে। অষ্টাদশী স্পষ্টরূপে বুঝতে পারছে তা। নিজেকে আবির ভাইয়ের গার্লফ্রেন্ড ভাবছে আর বারবার লজ্জায় আড়ষ্ট হচ্ছে। আবিরের পেছন পেছন মেঘ মাটির রাস্তায় পেরিয়ে বিস্তর মাঠে পা রাখতে কেঁপে উঠল। শিশিরে ভেজা আছে সবুজ ঘাস, অথচ এতক্ষণ যাবৎ আবিরকে এইভাবে অনুসরণ করছিল যেন আশেপাশে তাকানোর সময়ই নেই। পলক ফেলতেই হারিয়ে যাবে শখের পুরুষ। অষ্টাদশীর উষ্ণ পায়ের স্পর্শে শিশিরের স্নান ঘাসগুলো মারিয়ে যাচ্ছে, হৃদয় দোলাচ্ছে শীতল হাওয়ায়। ব্যস্ততম শহরে মাটির স্পর্শ পাওয়া দুর্বোধ্য। প্রকৃতির সাথে প্রিয়জনের সান্নিধ্য মেঘের মনে প্রেমে প্রেমে অনুভূতি জাগছে। আবির যেখানে পা ফেলছে, আবিরের পেছনের ছাপ দেখে মেঘও ঠিক সেই জায়গায় পা ফেলছে। বেশ কিছুক্ষণটা যাওয়ার পর আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে। মেঘের কারণে দেখে কপাল কুঁচকালো। মৃদু হেসে সামনের দিকে ঘুরল। পাগলির পাগলামিতে অত্যাসক্ত আবির। বিশাল আকৃতির মাঠের কয়েক পরের সারির ঘর, আশেপাশে নানান রকমের গাছ, দু চারটা ঘরের মাঝে বারবার সরু রাস্তা। মেঘ একান্তরে আবিরকে অনুসরণ করে চলছে। ইহজগতে আর কোনো কিছু মনোযোগ নেই তার। বাড়িগুলো পেরিয়ে কিছু দূর গিয়ে আবির পিছু করলো। তৎক্ষণাৎ মেঘের মাথা ঠেকে আবিরের বুকে। মেঘ কুষ্ঠায় দু পা পিছিয়ে চোখ তুলে তাকালো। এভাবে আবির ভাইয়ের পিছু নেওয়ায় আবির ভাই যদি রেগে যায়। আতঙ্কের মেঘের বুক কাঁপছে, কিন্তু আবিরের অভিব্যক্তি বোঝা গেল না। মেঘের সামনে থেকে সরে দাঁড়াতেই মেঘ বিপুল চোখে তাকালো। দৃষ্টির সীমানা জুড়ে হলুদ রঙের সরষে ফুল। আশ্চর্য নয়নে চেয়ে আছে মেঘ। এত সরষের ফুল একসাথে কখনো দেখেনি সে। কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেছে। আবিরের দিকে তাকাতে আবির মুচকি হেসে বলল, এক খণ্ড হলুদ রাজ্যে আপনাকে স্বাগত, যেখানে নেই শহরের কোনো কোলাহল, নেই কোনো নিঃশব্দ অলিন, সবটুকু জুড়ে শুধু স্নিগ্ধতা, নীল আকাশে আর প্রকৃতি জুড়ে সরিষার ফুল। এই মুগ্ধকর দৃষ্টি দেখে অনুভূতিরা অষ্টাদশীর হৃদয় ছোঁয়া যাচ্ছে। প্রকৃতি নিরন্তর অলিন্দিত, সরিষা ফুল তার এক প্রতিপদ নিদর্শন। দিগন্ত জোড়া মাঠের প্রতিটা সরিষা ফুল জমে আছে শিশিরের কোণা। সেই দৃশ্য দেখে মনের মেঘ প্রেমের রঙে সুরভিত হয়ে যাচ্ছে। মেঘ গুটি গুটি পায়ে এগিয়ে আলতো হাতে শিশিরে ভেজা সরিষা ফুল স্পর্শ করলো। মেঘ আপন মনে ছুটে যাচ্ছে। কত দূর যাবার পর হঠাৎই থেমে দাঁড়ালো। পেছন ঘুরে দৌড়ে আবিরের কাছে চলে এসেছে। আবির ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। মেঘ আবিরের কাছে এসে হাঁপাতে শুরু করলো। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে শোধালো, কি হয়েছে? মেঘ ওড়না টেনে মাথায় ঘোমটা দিল। হাত দিয়ে আবিরকে ইশারা করতে আবির একটু নিচু হয়ে মেঘের মুখোমুখি হলো। মেঘ দীর্ঘশ্বাস ফেলে আবিরের কানে কানে বলল, আপনি কি জানেন না সরিষা ক্ষেতে তারাদের বসবাস? আবির সিরিয়াস করে কথা শুনতে এসেছিল, কিন্তু মেঘের আজগুবি কথা শুনে সশব্দে হেসে উঠল। তোর তান্নারা বেড়াতে গেছে? মেঘ ভয় ভয় শুধালো, আপনাকে কে বলেছে? রাতে তো তোর তানাদের সাথে দেখা হয়েছিল, বলে গিয়েছিল সকালে তোকে নিয়ে আসবো, তাই তানারা যেন ঘুরতে চলে যায়। কোথায়? তোর শ্বশুর বাড়ি। মানে?
এমনভাবে বলছিস মনে হচ্ছে তানারা যেখানে যায় আমার থেকে অনুমতি নিয়ে যায়। আপনিই তো বললেন। আল্লাহ, কোন পাখির পাল্লায় পড়লাম। মেঘ গাল ফুলিয়ে উল্টে তাকালো। আবির মেঘের মাথায় আস্তে করে গাঁটটা মেরে বলল, তোর মাথায় তানাদের কথা কে ঢুকিয়েছে বলতো? বড় আম্মু। কি? আম্মু থেকে এসব বলে? জি। আর কি বলে? আরও অনেক কিছুই বলে, কিন্তু সেসব আপনাকে বলা যাবে না, পার্সোনাল কথা। আবির ভ্রু গুটিয়ে বিড়বিড় করে বলল, শাশুড়ি বৌমা মিলে আমার পাগল বানায় ছাড়। আবির গলা কাকিয়ে দিয়ে বলল, এসব আবুজগুবি কথা আর বলবি না। তানারা বলতে কিছু হয় না, আমার ভয় লাগে। বড় আম্মু বলেছে তানারা আমায় নিয়ে যাবে। আবির অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলল, আমি থাকতে তোর কিসের ভয়? আমার চোখের সামনে আমার অনুমতি ব্যতীত কেউ তোকে ছুতে পারবে না। মেঘ প্রস্তুর নেত্রে তাকিয়ে মুচকে আসলো। ভীষণ লজ্জা পেয়েছে। চিবুক নামিয়ে ঘুরতেই মেঘের মাথা থেকে ওড়না পড়ে গেল। পা বাড়াতে আবির গম্ভীর কণ্ঠে বলল, দাঁড়া। মেঘ তাড়াতে আবির আলতোভাবে মেঘের চুল থেকে কাঁকড়া বেট করে নিল। অমনি মেঘের ঘন কালো চুল কোমর ছড়িয়ে পড়েছে। আবির দুই হাতে কতগুলো সরিষার ফুল ছিঁড়ে মেঘের চুলে ছড়িয়ে দিয়েছে। কালো চুলে হলুদ ফুলগুলো অসাধারণ সুন্দর লাগছে। এক হাতে মুষ্টিবদ্ধ হাতে সর্ষে ফুল ছিঁড়েছে, দুই পায়ে এগিয়ে মেঘের কানে গুঁজে দিয়েছে। মোলায়েম কণ্ঠে বলল, এবার যেতে পারিস। মেঘ ভয়ে ভয়ে পা বাড়ায়। আবির পকেট থেকে ফোন বের করে মেঘের ভিডিও করায় ব্যস্ত। অনেকটা সময় ঘোরাঘুরি শেষ করে হঠাৎই বলল, ক্যান আই টেক এ পিকচার উইথ ইউ? ইয়েস, অফকোর্স। মেঘ নিজের ফোন দিয়ে আবিরের সঙ্গে দুটো ছবি তুলেছে। আবিরের ফোনে ভাইব্রেশন হতে আবির পকেট থেকে ফোন বের করে রিসিভ করলো। পাশেই মেঘের দিকে তাকিয়ে বলল, চল। কোথায়? নদীর পাড়ে। নদীর পাড়ে যেতেই দেখলো সাকিব হাতে একটা বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। মেঘকে দেখে বলল, শুভ সকাল মেঘবতী। শুভ সকাল। তোমার জন্য কাছ থেকে খেজুরের রস আনছি, খেয়ে দেখো তো কেমন লাগে। মেঘ অল্প একটু খেয়ে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। সাকিব হাসি মুখে বলল, ধন্যবাদ আমাকে না দিয়ে তোমার আবির ভাইকে দাও। এত ঠান্ডার আলো ফোটার আগে আমায় টেনে তুলে কুয়াশার মধ্যে খেজুরের রস আনতে পাঠিয়েছে। মেঘ আশ্চর্য নয়নে আবিরের অভিমুখে চেয়ে শুধালো, আপনি বলেছেন? আবির নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিল, তুই কখনো খেজুরের রস খাসনি, তাই আনছি। তোকে নিয়ে ভাবছিলাম যাব, কিন্তু অনেকটা দূর হয়ে যাবে, তাই যাইনি। আবির ভাইয়ের এত যত্ন দেখে মেঘ বারবার অভিভূত হয়ে যাচ্ছে। গতকাল থেকে কত শতবার আবিরের প্রেমে পড়েছে তার হিসাব নেই। ঘন্টা দুয়েক মেঘ আর আবির সাকিবের সঙ্গে নদীর পাড়ে বসে আড্ডা দিয়েছে। আবির আর সাকিবের শৈশবের স্মৃতিগুলো সাকিব অবলীলায় মেঘকে জানাচ্ছে। এই নদীতে কত কত দিন গোসল করেছে একসাথে, ফুটবল খেলেছে, ক্রিকেট খেলার ঘটনা থেকে শুরু করে কত পর্যায়ে সাকিবের মনের মানুষের কথাও বলেছে। সেই থেকে মেঘের বায়না ধরেছে সাকিবের গার্লফ্রেন্ডকে সে দেখবে। আবির কয়েকবার না করেছে, কিন্তু মেঘ কোনো কথা শুনছে না। আবির ধমক দিতে গিয়েও বারবার আটকে যাচ্ছে। সে কোনোভাবে মেঘের মনে আঘাত দিতে চাচ্ছে না। মেঘের পাগলামিতে সাকিব বাধ্য হয়ে মেয়েটাকে কল দিল। কিছুক্ষণের মধ্যে একটা মেয়ে মাথায় ঘোমটা দিয়ে ওদের কাছে আসলো। চিপিস পরনে, চুলগুলো বেনি করা, গ্রামের খুব সাধারণ একটা মেয়ে, তবে রূপলাবণ্য পরিপূর্ণ। মেঘ বসে থেকে দাঁড়িয়ে সালাম দিল। মেয়েটা হাসিমুখে সালামের উত্তর দিয়ে মেঘকে ভালো মতো জিজ্ঞাসা করছে। আবির আর সাকিব মুখ চাওয়াচাই করছে। কিছু একটা ইশারা করলো। সাকিব মেয়েটাকে বলল, শিমু, তুমি চাইলে আমাদের সাথে বসতে পারো। শিমু আস্তে করে বলল, বাসায় বলে আসিনি, চলে যেতে হবে। মেঘ মন খারাপ করে বলল, ভাবি একটু বসে না প্লিজ। শিমু লজ্জায় নুইয়ে পড়লো। মেঘের কথায় সাকিব হাত দিয়ে কপাল চাপাচ্ছে। আবির তাড়াতাড়ি পকেট থেকে ফোন বের করলো। হাজার হোক আবির সাকিবের বড় ভাই। বড় ভাইয়ের প্রেমিকাকে লজ্জার হাত থেকে বাঁচাতেই আমি তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করব। শিমু শীতল কণ্ঠে বলল, অন্য কোনো দিন সবাই নিয়ে তোমার সাথে আড্ডা দেবো। আচ্ছা আপু। শিমু যেতে নিলে সাকিব পিছু ডাকে। সাকিব আর শিমুকে কথা বলতে দেখে মেঘ কিছুটা সরে দাঁড়ালো। আবির ফোনে কথা বলতে বলতে মেঘকে ডাকলো। মেঘ কাছে আসতে আবির স্বাভাবিক কণ্ঠে বলল, চল বাড়ি যাই, সবাই খুঁজতেছে। মেঘ মোলায়েম কণ্ঠে শুধানো, জায়গাটা অনেক সুন্দর, আর একটু পরে গেলে হয় না? নো ম্যাম, এখনই যেতে হবে। মেঘ মন খারাপ করে হাঁটতে শুরু করলো। আবির মেঘের থেকে কিছুটা পেছনে রাকিবের সাথে কথা বলতে বলতে হাঁটছিল। অফিসের কিছু কাগজপত্র ঝামেলা হয়েছে, সেসব নিয়ে কথা বলছে। সাকিব দৌড়ে এসে আবিরকে উদ্দেশ্য করে বলল, নিজের কাজ শেষ অমনি আমায় ফেলে চলে যাচ্ছিস নাকি? আবির কান থেকে ফোন সরিয়ে ভারী কণ্ঠে বলল, তোকে কথা বলার সুযোগ দিয়ে আসলাম। সুযোগ তো ছাই, তোমরা আসতেই ভয়ে পালাইছে। আবির মৃদু হেসে সাকিবের সঙ্গে কথা বলায় মনোযোগ দিল। আবির আর সাকিব মেঘকে
মাটির রাস্তা পর্যন্ত এগিয়ে দিল। মেঘ মুখ গোমড়া করে বাড়িতে ঢুকলো। উঠোনে দাঁড়িয়ে আশেপাশে চোখ বোলাচ্ছে। অনেক বেলা হয়ে যাওয়ায় বাড়ির সকল মেহমান উঠে পড়েছে। সবাই কাজে ব্যস্ত। মেঘ ঘরে ঢুকতে গেলে পেছন থেকে ডাকলো, বনু। মেঘ পেছন ফিরতেই দেখে তানভীর। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া কখন আসছো? একটু আগেই আসছি। কোথায় গিয়েছিলি? নদীর পাড়ে। তানভীর ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, একা গিয়েছিলি? না, আবির ভাইয়া আর সাকিব ভাইয়া ছিল। ও আচ্ছা, ভাইয়া এখন কোথায়? বাড়ির পেছনে। আকলিমা খান মেয়েকে ডেকে নিয়ে গেছেন। সকাল থেকে খাওয়া হয়নি। তানভীর বেরিয়ে গেছে আবিরের সঙ্গে দেখা করতে। তানভীর বাড়ি থেকে নামতে গিয়ে সাকিব আর আবিরের সাথে দেখা হয়ে গেল। সাকিব তানভীরকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরে। উদ্ভূত কণ্ঠে বলে উঠল, কিরে কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ভালোই আছি, কিন্তু ভাইয়ার অবস্থা দেখার ভালো থাকতে পারছি না। কেন, কি হয়েছে? বিশ্বাস করবি কিনা কে জানে, গতকাল সারা রাত জেগে 1 মিনিটের জন্য ঘুমায়নি সে। গতকাল সারা রাত গেছে, ভাইয়া 1 মিনিটের জন্য ঘুমায়নি। আমি যতবার সজাগ হয়েছি ততবারই দেখছি ভাইয়া বারান্দায় দাঁড়িয়ে আছে, নয়তো শুয়ে তোর বোনের ছবি দেখছে। একটা মানুষ কেমন নির্ঘুম রাত কাটায়, এর জলজাত প্রমাণ হলো ভাইয়া। ভাইয়ার এই অবস্থা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। আবির কথিত আঁকিতে সাকিবের দিকে তাকিয়ে আছে। সাকিব আবিরের মুখের পানে চেয়ে পুনরায় তানভীরকে বলল, তোর বোনকে তাড়াতাড়ি বিয়ে দে। তানভীর হেসে উত্তর দিল, বিয়ে দেওয়ার ক্ষমতা যদি আমার হাতে থাকতো তাহলে অনেক আগে বিয়ে দিয়ে দিতাম। আবির গম্ভীর কণ্ঠে ধমক দিল, আমার বিয়ে নিয়ে গবেষণা করতে হবে না, মায়েশাপুর বিয়েতে ফোকাস করো। তানভীরকে উদ্দেশ্য করে বলল, এত সকালে চলে আসছে যে? মায়েশাপু ভোরবেলা থেকে কল দিতে দিতে আমার ঘুমের 14টা বাজিয়ে দিয়েছে। একা কুলাতে পারছিলাম না বলে আব্বুকে আর বড় আব্বুকে কল দেওয়াতেই বাধ্য হয়েছে। ঘুম থেকে উঠে রওনা দিতে হয়েছে। বাইক আনছিস? হ্যাঁ, এই নাও চাবি। আবির চাবি নিয়ে বাড়িতে চলে গেল। সাকিব আর তানভীর কিছুক্ষণ কথা বলে যে যার মতো ব্যস্ত হয়ে গেছে। মেঘ বসে আছে আবিরের সঙ্গে তোলা সেলফিগুলো দেখছে। সেখানে থেকেই ছবি তুলে ফেসবুকে পোস্ট করে ফোন ব্যাগে রেখে গোসলে চলে গেছে। এদিকে বন্যা ক্লাস শেষ করে ফেসবুকে ঢুকে মেঘের ডে দেখে রীতিমতো শকিয়েছে। আবির ভাইয়ের সঙ্গে মেঘ ছবি পোস্ট করেছে, এটা অবিশ্বাস্যযোগ্য। পাশে এক বান্ধবীকে বলল চিমটি কাটতে, বারবার ছবিটা দেখছে। খুশিতে বন্যার চোখ ছলছল করছে। ডে পোস্টের রিপ্লাই করেছে, কল দিয়েছে, মেঘ নেটে নেই। আনন্দে বন্যার হাত কাঁপছে। মেঘের নাম্বারে বারবার কল দিচ্ছে, মেঘ রিসিভ করছে না। মেঘের সাথে কথা না বললেও শান্তি পাচ্ছে না। 10 থেকে 15 বার মেঘে কল দেওয়ার পর তানভীর নাম্বারে ডায়াল করলো। তানভীর কল রিসিভ করে সালাম দিল। বলনা সালামের উত্তর দিয়ে উত্তেজিত কণ্ঠে শুধালো, মেঘ কোথায়? মনু তো এখানে নেই। কেন, কি হয়েছে? এটা দরকার ছিল। মেঘকে কি দেওয়া যাবে? আচ্ছা ওয়েট করো, আমি দেখছি। এখন কোথায় তুমি? ভার্সিটিতে। সব ঠিক আছে তো? মনে কোনো বিষয় নিয়ে আপসেট? আপসেট না, এমনি মেঘের সঙ্গে একটু কথা ছিল। তানভীর কথা বলতে বলতে মেঘের রুমের দিকে ফোন নিয়ে এসেছে। মেঘ বন্যার সাথে কথা বলে কয়েকবার একেবারে রেডি হয়ে তানভীর ফোন নিয়ে নিচে নামছে। তানভীরকে খুঁজতে খুঁজতে গেট পর্যন্ত চলে গেছে। গেটের কাছে তানভীর, সাকিব সহ মায়েশা আরও কয়েকটা কাজিন একসাথে কথা বলছিল। আবির সেখানে নেই। মেঘ ডাকতেই তানভীর উঠে এসে ফোনটা নিল। মেঘ চলে যেতে নিলে তানভীর গম্ভীর কণ্ঠে শুধাল, তোর ফ্রেন্ড কল দিয়েছিল কেন? মেঘ আমতে আমতে করে বলল, ক্লাসের জন্য। কাল ক্লাস আছে? হ্যাঁ। মেঘ যেতে নিলে তানভীর পুনরায় ডাকলো, শোন। মেঘ গোমড়া করে তাকালো, আমি জানি তুই কি বলবা। কি বলবো? বলবা বরযাত্রী ছুঁয়ে আসলে ঘর থেকে যেন না বের হই, কারোর সাথে যেন কথা না বলি, খাবার ঘরে নিয়ে আসবা, খাওয়াবা, এসবই তো? তানভীর সশব্দে হেসে বলল, না এসবে কিছু বলো না, তুই যেখানে ইচ্ছে করতে পারিস। সত্যি? তবে একা যাবি না, মিমকে সাথে নিয়ে যাবি। আচ্ছা, কিন্তু তুমি কি চাইছিলে? চুল ছেড়ে ঘুরিস না, হিজাব পরে আসিস, ঠিক আছে? মেঘ রুমে যাওয়ার জন্য সিঁড়ি পর্যন্ত যেতেই মালার সাথে দেখা হলো। মালা হেসে বলল, মেঘ কোথায় ছিলে তুমি? রুমে খুঁজতে গিয়েছিলাম তোমায়। মেঘ তপ্তস্বরে বলল, নিচে ছিলাম। মালা আশেপাশে তাকিয়ে বলল, তুমি কি আমার উপর রেগে আছো? রাতে তোমার সাথে ওই রকম ব্যবহার করা ঠিক হয়নি, তার জন্য দুঃখিত। মেঘ ওষ্ঠদ্বয় প্রশস্ত করে উত্তর দিল, রাগ করিনি। মালা উত্তেজিত কণ্ঠে বলল, দেখো তো আমার মেহেন্দিটা কেমন হয়েছে। হাত বাড়াতেই মেঘ মালার হাতের দিকে তাকালো। মেহেন্দির ডিজাইন খুব সুন্দর হয়েছে। হঠাৎই মেঘের ভ্রু কুচু গল কুচকে গেল।
মালার হাতে এই অক্ষর দেখে মেঘ ভীষণ চটে গেছে। সে খুব ভালো করে বুঝতে পারছে মালা ইচ্ছে করে আবির ভাইয়ের নামের প্রথম অক্ষর লিখেছে এবং সেটা মেঘকে দেখাতে আসছে। মেঘের আগে পাশ কাটিয়ে চলে গেছে। মালা আর চোখে চেয়ে হাসল। বরযাত্রী আসে অনেকক্ষণ হলো। গেইটে জামাই বরণ চলছে। হুড়োহুড়ি কর্মকাণ্ডের থেকেও মেঘ নেই। সেই যে রুমে ঢুকেছে আর বেরিয়ে হয়নি মেয়েটা। মিমদিসাদের সাথে আছে। তানভীর টেনশনে পড়ে গেছে। হিজাব পড়তে বলে কি বোন রেগে গেছে নাকি? মেঘের নাম্বারে কল দিল, কিন্তু মেঘ ফোন রিসিভ করছে না। এত মানুষের ভিড় ঠেলে বাড়িতে ঢুকতেও পারছে না। তানভীর এমনিতেই নেট অন করলো। ফেসবুকে ঢুকতেই মেঘ আবিরের সেলফি দেখে আনমনে হেসে বলল, মাশাআল্লাহ। কিন্তু সেই হাসিটা বেশিক্ষণের জন্য স্থির হলো না। মেঘের আইডি থেকে ভ্রু কুচকালো। আবির ফেসবুকে কিছু শেয়ার করলে সেটা কাস্টম করেই শেয়ার করে, কিন্তু মেঘ যে হুট করে আবিরের সাথে ছবি আপলোড করবে, বাসার মানুষের নজরে পড়লে সর্বনাশ হয়ে যাবে। এসব ভেবেই তানভীর ভয় পাচ্ছে। তানভীর তাড়াতাড়ি উঠে আবিরের কাছে গেল। আবিরের কানে কিছু বলতে আবিরের অভিব্যক্তি বদলে গেল। তানভীর ফোন থেকে সেই পোস্ট দেখলো। আবির দাঁতে দাঁত চেপে পড়ল, মেয়ে কোথায়? বোনকে হিজাব পড়তে বলেছিলাম, সে যে ওপরে গেছে আর তো আসেইনি। কল দিলাম, কল ধরে না। আবির গম্ভীর কণ্ঠে বলল, মিমকে বল ডেকে নিয়ে আসতে। আবির, সাকিবের কয়েকটা বন্ধু সবাই মিলে বরযাত্রীদের খাবার পরিবেশন করছে। তানভীরও চেয়েছিল, কিন্তু মামারা রাজি হননি। আবির ওনার বোনের ছেলে। আবিরের প্রতি যতটুকু অধিকার আছে তানভীরের প্রতি ততটুকু নেই। তাই তানভীরকে ওনারা মেহমানের মতোই যত্ন করছে, কোনো প্রকার দায়িত্ব দিচ্ছে না। মিম রুম থেকে মেঘকে নিয়ে এসছে। আত্মীয় আর বরযাত্রীদের ভিড়ে উঠোনে পা রাখার জায়গা নেই। দিশা, মিম, মেঘ আরও কয়েকজন কাজিন নতুন জামাইয়ের সঙ্গে দেখা করতে স্টেজে গেছে। জামাইয়ের সঙ্গে কথা বলে আসার সময় একটা ছেলে পাশ থেকে ডেকে বলল, এক্সকিউজ মি। মিম আর মেঘ দুজনেই পাশ ফেলল, কিন্তু কিছু বলল না। ছেলেটা পুনরায় বলল, আপনারা বেয়ান কি হন? আপনার বউয়ের কি হন? মিম স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, বোন। কেন? তাহলে তো আমার বিয়াই হও। তা তোমার পাশের জনের নাম কি? নাম দিয়ে আপনার কাজ কি? মিম রেখে উত্তর দিল। ছেলেটা সশব্দে হেসে বলল, কাজ আছে বলেই তো জিজ্ঞাসা করছি। ছেলেটা একটু পেছনে আবির দাঁড়াতে মেঘ বৃহৎ নয়নে তাকালো। আবির চোখ দিয়ে ইশারা করতে মেঘ মুচকে এসে মিমকে বলল, চল আমরা ওইদিকে যাই। বোনের কথা মতো মিমও চলে যাচ্ছে। ওই ছেলের বোনের পিছু ডাকলো, এই যে সুন্দরী, তোমার হাসিটা কিন্তু খুব সুন্দর, প্লিজ তোমার নামটা বলো না। পেছন থেকে আবির গুরুত্বর স্বরে বলল, এই যে মিস্টার, সুন্দরীর নাম আমি আপনাকে বলছি, আপনি বরং একটু এদিকে আসুন। বরযাত্রী খাওয়ানো শেষে বাড়ির সব কাজিনদের খেতে বসানো হয়েছে। আবির ইচ্ছাকৃত মেঘের টেবিলে দায়িত্ব নিয়েছে, যাতে মন মতো খাওয়াতে পারে। তানভীরের কথা মতো মেঘ হিজাব পরে এসেছে। গাঢ় বেগুনি রঙের একটি গর্জিয়াস ড্রেস পরেছে, তার সঙ্গে ম্যাচিং হিজাব। হালকা করে সাজুগুজু করেছে, তবে সবসময়ের মতো মায়াবী লাগছে। আবির খাবার দিতে দিতে বেশ কয়েকবার আর চোখে তাকাচ্ছে। খাওয়ার শেষ পর্যায়ে আবির হঠাৎই মেঘকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করলো। সহসা আবিরের অভিব্যক্তি বদলে গেল। অক্ষিযুগল ক্রোধে জ্বলছে। সঙ্গে সঙ্গে আবির জায়গা ত্যাগ করলো। মেঘ কলতলা থেকে হাত ধুয়ে ফেরার পথে আবিরকে দেখে থমকে গেল। আবিরের ক্রোধিত হাঁকি দেখে মেঘের অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে। আবিরের রুক্তমূর্তি রূপ দেখে মেঘ ভয়ে ঢুকিল। আবির মেঘের হাত নিজের কাছে টেনে খুলল। মেঘের হাতের মেহেন্দি দিয়ে আবির লেখা। আবির রক্তব চোখ দুটো নিজের নাম দেখল। দেখেই বোঝা যাচ্ছে কাঁপা কাঁপা হাতে মেঘ নিজের নামটা লিখেছে। আবির কণ্ঠ 4 গুণ ভারী করে বলল, এসবের মানে কি? মেঘ হাত উল্টো টেনে পেছনে ঢুকালো। আবির দাঁতে দাঁত পিষে চলে গেছে। ভয়ে হাত পা কাঁপছে। কয়েক মিনিটের মধ্যে আবির একটা মেহেন্দি নিয়ে আসছে। মেঘের হাত টেনে একটু মেহেন্দি নামের ওপর রেখে বৃদ্ধাঙ্গুল দিয়ে নিজের নামটা লিপটে দিয়েছে। মেঘ আবিরের রক্তাভ চোখে অসহায়ের মতো তাকিয়ে রয়েছে। পর্বখানি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।